তো বন্ধুরা, কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে আমি তোমাদের ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেট 2-এ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এর প্রশ্নগুলো, গণিতের প্রশ্নগুলো করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, 1-এর কয়ের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হলো, দেখো, ভাজক ছোট ভাগশেষ বড়, না ভাজক ভাগশেষ সমান, না ভাজক বড় ভাগশেষ ছোট। তোমরা জানো ভাগশেষ সবসময় ছোট হয়, তাই 1-এর ক উত্তর হবে ইয়ের দাগ, ভাজক বড় ভাগশেষ ছোট। চলো এবার ক্ষয়ের দাগ দেখি। ক্ষয়ের দাগ 3, 9, 1, 0, 5 এই 5টি সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা বড়র দিক থেকে যদি ছোটোর দিকে যাই, তাহলেই আমাদের 5 অঙ্কের সংখ্যা, বৃহত্তম সংখ্যা লেখা হয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় 9, তারপরে 5, তারপরে 3, তারপরে 1, 0 হয়ে গেল। এবারে আমরা যাই গয়ের দাগে। শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান ড্যাশ। তাহলে শূন্যস্থানে কি লিখব? গয়ের দাগের উত্তরটা হবে 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এরপরে চলো ঘয়ের দাগ, সত্য অথবা মিথ্যা লেখো। 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান 4,000। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। দেখো, আমরা এবার সমাধানে যাই। আমরা প্রত্যেকটা একক, দশক, শতক, হাজার, অযুত লিখে সংখ্যাগুলো লিখে দিলাম। এবারে দেখো, 4-এর স্থানীয় মান 4 কোন স্থানে রয়েছে? হাজারের ঘরে রয়েছে। তাহলে 4-এর স্থানীয় মান 4,000ই হবে এবং এটি সত্য। এবার চলো ঙর দাগে যাই। অঙ্কে লেখো 7,777। এটাও আমরা একক, দশক আগে লিখে ফেলি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, লক্ষ সোজা 7 লিখলাম, 7 লক্ষ। 7 শত, শতর নিচে 7 লিখলাম। 7 10 7 77, দশকের ঘরে 7, এককের ঘরে 7। তাহলে আমরা অঙ্কে কি হবে? 700,777। এবারে চলো চয়ের দাগ। 1-এর 5, 3-এর 5, 2-এর 5, 4-এর 5-এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এখানে দেখো হরগুলো প্রত্যেকেরই 5 এবং লবগুলো 1, 3, 2, 4। তাহলে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট হচ্ছে 1। তাহলে 1-এর 5 হবে ক্ষুদ্রতম সংখ্যা। এরপর 2-এর ক। 2-এর ক দেখো, ফাঁকা ঘরের সংখ্যা লেখো। উপরে রয়েছে 3, 5, 6, 3, নিচে আছে শূন্যস্থান, তারপর 4, তারপরে 7, তারপর শূন্যস্থান। আচ্ছা, তার নিচে যোগ করে দেওয়া আছে 5, 0, তারপরে শূন্যস্থান, তারপরে 9। ওই শূন্যস্থানে কি বসবে তোমাকে লিখতে হবে। দেখো, 3-এর পরে কত দিলে 9 হয়? তাহলে 3-এর সঙ্গে 6 যোগ করলে 9। তাহলে এই শূন্যস্থানে আমরা 6 লিখব। পরেরটা দেখো, 7 আর 6 যোগ করলে হয় 13। 13 3 লিখতে হবে। উপরে হাতে 1 রইল। তাহলে 5 আর 4 যোগ করলে 9 এবং হাতের 1 10, 10-এর 0 হাতে থাকলো 1। 3 আর 1-এ 4। 4 এবং এখানে কত বসালে 5 হবে? 1 বসালে 5 হবে। এরপরে চলো আমরা ক্ষয়ের দাগ দেখি। ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? কত বড় মানে বিয়োগ করতে হবে এবং প্রথমে তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 1 লিখে 4টা শূন্য। এরপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি, 4টে 9। এরপরে আমরা বিয়োগ করব। দেখো, প্রথমে আমরা 1-এর কাছ থেকে এখানে ধার করলাম, এর 10 হলো। এখান থেকে এখানে ধার করলাম, এর 10, এর 9 থাকলো। এখান থেকে এখানে ধার করলাম, এর 10 হলো, এর 9 হলো। এখান থেকে এখানে ধার করলাম, এর 10, এর থাকলো 9। এবার 10 থেকে 9 বাদ দিলে 1, আর প্রত্যেকে 9 9 মিলে গেলে 0, 9 9 0, 9 9 0। তাহলে একই উত্তর হবে, 0 বাম দিকে লেখার প্রয়োজন নেই। পরের অঙ্কে চলে যাই, গয়ের দাগ।
21,320 দিনে কত মাস কত দিন? তাহলে কত মাস তোমরা জানো কত দিনে এক মাস হয়? না, 30 দিনে এক মাস। তাহলে আমরা 21,320কে 30 দিয়ে ভাগ করব। 30 7 210, এবার বিয়োগ করলে 3 হবে, 2 নামলো, 30 1 30, বিয়োগ করলে 2 হলো, এবার 0 নামলো। আচ্ছা, তোমরা জানো উপর থেকে কিছু যদি নামে নিচে, তখন কিন্তু 0 দিয়ে যতক্ষণ না বিয়োগ করা হচ্ছে ততক্ষণ ভাগশেষ হয় না। তাহলে 30 0 0 দিলাম, ভাগশেষ 20 হলো, 20 দিন। তাহলে 710 মাস 20 দিন। আমরা উত্তর লিখব 21,320 দিন সমান 710 মাস 20 দিন। এরপরে চলো ঘয়ের দাগের অঙ্কটা দেখি। একটি ভাগ অঙ্কে ভাজক 4,258, ভাগফল 34, ভাগশেষ 12 হলে ভাজ্য নির্ণয় করো। তো আমরা ভাজ্য নির্ণয়ের সূত্র জানি যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক দেওয়া আছে 4,258, গুণিতক ভাগফল 34 লিখলাম, ভাগশেষ 12 লিখলাম, দিয়ে প্রথমে গুণ করলাম। গুণ করেছি, দেখো এখানে গুণটা কত হয়েছে, দেখো 1 4 4 7 7 2। এবার এর সঙ্গে 12 যোগ করে কত হলো, 1 4 4 7 8 4। ওটা এখানে বসিয়ে দাও, 12 যোগ করে হয়ে গেল। এরপরে চলো ঙর দাগ। একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন। তিনি মোট কত টাকা খরচ করবেন? তাহলে 452 টাকা করে যদি রচনাবলীর মূল্য হয়, 230 জনকে দিতে হলে বেশি লাগবে, বেশি হলে তোমরা জানো গুণ। তাহলে চলো আমরা সমাধান করি। 2 এর ঙ, 452কে 230 দিয়ে গুণ করো। তাহলে দেখো গুণ কত বেরিয়েছে, 1,0,3,9,6,0 এত টাকা। তোমাদের গুণটা আরেকবার দেখিয়ে দিই। 0 2 0, 0 5 0, 0 4 0, একটা বাদ দিয়ে দাও। 3 2 6, 3 5 15, 5 হাতে রইল 1, 3 4 12, 1 13। এবার 2 দিয়ে গুণ করো। 2 2 4, 2 5 10 0, হাতে থাকে 1, 2 4 8, 8 হাতের 1 9। এবার যোগ করে ফেলো, যোগ করে দেখো এটাই উত্তর। অতএব উত্তর লিখতে হবে তিনি মোট এত টাকা খরচ করবেন। দেখো, একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামের এতটি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তো প্রথমে আমরা চলো 20 টাকা দামের এতটি তরমুজ কিনেছেন, তাহলে কত টাকায় কিনেছেন বের করে ফেলি। দেখো 2,576টি তরমুজ 20 টাকা দিয়ে 20 দিয়ে গুণ করো। দেখো গুণ করলাম, 0 6 0, 0 7 0, 0 5 0, 0 2 0। প্রথমটা কেটে দাও। 2 6 12, 2 হাতে থাকে 1, 2 7 14, 1 15, 5 হাতে থাকে 1, 2 2 4, 1 5। তাহলে 51,520 টাকা কিনেছেন। এবার ওই তরমুজ, এই 2,576টি তরমুজ 24 টাকা করে বিক্রি করেছেন। 24 দিয়ে গুণ করে ফেলো, দেখো 61,824 টাকায় বিক্রি করেছেন। আচ্ছা, এবার দেখো 61,824 টাকা উপরে লিখব, তার নিচে 51,520 টাকা লিখে বিয়োগ করলে 10,304 টাকা বেশি পেলেন। তাহলে আমরা উত্তরগুলো এবার লিখে ফেলি। তিনি মোট 51,520 টাকা দিয়ে তরমুজ কিনেছেন। পরের প্রশ্ন দেখো উত্তরটা, তিনি তরমুজ বিক্রি করে 61,824 টাকা পেলেন। পরের উত্তরটা, তিনি তরমুজ বিক্রি করে 10,304 টাকা বেশি পেলেন। এরপরে 3-এর ক্ষয়ের দাগে চলে যাই চলো। শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে তার মাসিক আয় কত? তো প্রথমে আমরা মাসিক খরচটা দেখো, শ্যামলবাবুর 18,000 টাকা, 8 মাসের খরচ আমরা 8 দিয়ে গুণ করে নেব। তাহলে
18,000কে 8 দিয়ে গুণ করো, 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 8 8 64, 4 হাতে রাখলো 6, 8 একে 8, 6 14, 1,44,000 টাকা। এইবার ওটাই তাহলে শ্যামলবাবুর 6 মাসের আয়। শ্যামলবাবুর 6 মাসের আয় 1,44,000 টাকা। এবার প্রশ্ন রয়েছে 1 মাসের আয় কত, তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব। এখানে দেখো 6 দিয়ে ভাগ করে আমি দেখিয়ে দিয়েছি। 6 দুগুণে 12, 13 14, 2 4 নামলো 24, 6 4 24, 0 নামলো 6 0 0 6 0 0 6 0 0। তাহলে শ্যামলবাবুর মাসিক আয় 24,000 টাকা। এরপরে চলো গয়ের দাগের অঙ্কটা দেখি। 5,279 গুণিতক 29 এর একটি বাস্তব সমস্যা তৈরি করো ও সমাধান করে উত্তর নির্ণয় করো। চলো আমরা বাস্তব সমস্যা করি। একটি কোচিং সেন্টারে একজন ছাত্রের বছরে ফিজ লাগে 5,279 টাকা। তবে 29 জন ছাত্রের জন্য ওই কোচিং সেন্টার কত টাকা ফিজ সংগ্রহ করবে? সমাধান করি চলো। 5,279কে 29 দিয়ে গুণ করে ফেলি। গুণ করে আমরা কি পেলাম দেখো, 1,53,091 টাকা। এবার উত্তর লিখে ফেলো। অতএব 29 জন ছাত্রের জন্য কোচিং সেন্টারটি এত টাকা সংগ্রহ করবে। এখানেই শেষ হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই পাশে থেকো।